এই গ্রামে হঠাৎ প্রতি মঙ্গলবার পরকীয়ায় জড়িত মানুষ খুন হতে শুরু করে। তবে প্রতিটা খুন হওয়ার আগে গ্রামে এক অদ্ভুত নারী এবং এক মুখোশধারী পুরুষের আগমন ঘটে। এদিকে গ্রামেরই এক মেয়ে গ্রামের সব পুরুষদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। কিন্তু কেন? অনেকগুলো সাসপেন্সে ঢাকা আমাদের আজকের মুভি মঙ্গলবারম, যেই মুভি আপনাকে এক সেকেন্ডও বোর হতে দিবে না। প্রতি ধাপেই এক নতুন সত্য এনে চমকে দেবে আপনাকে। চলুন তাহলে আর স্কিপ না করে আজকের এই অস্থির রোমাঞ্চকর মুভিটা রিক্যাপ করা যাক। সালটা 1986। আমরা রাভি এবং শেলুকে দেখি। তারা একসাথেই বড় হচ্ছে, তাই সারাদিন তারা একসাথেই থাকে। রাভি শেলুকে বেশ পছন্দ করে, সব সময় তার খেয়াল রাখে। সে শেলুর সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করে। রাভি গতদিনই খেয়াল করেছিল যে শেলুর কাজল শেষ হয়ে গেছে, তাই সে রাত্রের অন্ধকারে মহালক্ষ্মীর মন্দিরে গিয়েছিল। এরপর সিলিং থেকে প্রদীপের আলোয় পড়া কালি এনে শেলুর কাজল বানিয়ে দিয়েছে। কাজল দেখে শেলুও অনেক খুশি হয়। এরপর বাসায় ফেরার সময় শেলু হঠাৎ খেয়াল করে গ্রামের এক পরিত্যক্ত কুয়ায় একটা কুকুরছানা পড়ে গেছে। সে রাভিকে কথাটা জানালে রাভি নিজের জীবনের কোনো পরোয়া না করেই ছানাটাকে কুয়া থেকে তুলে আনে। শেলুর এই কুকুরছানাটাকে অনেক ভালো লাগে, তাই সে সেটাকে নিজের কাছে রাখার ডিসিশন নেয়। এরপর শেলু জলদি বাসায় চলে যায়, কারণ আজ তার বাবা তাকে নিতে আসবে। আসলে শেলুর মা অনেক ছোটবেলাতেই মারা গেছেন, বাবাও আরেকটা বিয়ে করেছে, তাই শেলু তার নানির সাথেই এই গ্রামে থাকে। তবে একটা মেয়েকে একা রাখা বেশ ঝক্কির ব্যাপার, তাই শেলুর নানি বারবার শেলুর বাবাকে বলে সে যেন তার মেয়েকে তার কাছে নিয়ে যায়, কারণ শেলুর নানির বয়স হচ্ছে আর এখন দিনকাল মোটেও ভালো না। মেয়ে মানুষ গ্রামে একটু বড় হতেই খারাপ লোকেদের নজরে পড়বে, এজন্য শেলুর নানি তার বাবাকে চাপ দিতে থাকে। তবে শেলুর বাবা এবং সৎ মায়ের সাফ কথা, শেলুর মায়ের নামে থাকা 3 একর জমি তাদের নামে লিখে না দিলে তারা শেলুকে নিয়ে যাবে না। তবে শেলুর নানি জানায় তিনি এই জমি দেবেন না। শেলুর জন্য সম্বল বলতে তার কাছে ওইটুকুই আছে, তিনি শেলুর শেষ সম্বলটুকু হাতছাড়া করবেন না। শেলুর নানির এমন কথা শুনে শেলুর বাবা এবং সৎ মা শেলুকে না নিয়েই চলে যায়, যেটা দেখে ছোট্ট শেলুর অনেক মন খারাপ হয়ে যায়। শেলুর নানি খুব ভালো করেই জানতো এই জমি লিখে দিলে শেলু আর কখনোই ওই বাড়িতে যত্ন পাবে না। এদিকে রাভির বাবারও বেহাল অবস্থা, তিনি সব সময় মদ খেয়ে পড়ে থাকেন আর কারণে অকারণে রাভিকে ধরে মারেন। রাভির সাথে রাভির বাবার সম্পর্ক খুব একটা ভালো না। রাভির বাবা রাভিকে কাজে যেতে বললে সে পালিয়ে যায়। রাভি চলে যাওয়ার পর রাভির বাবা শেলুকে দেখে অদ্ভুত ভাবে হাসে, তারপর বলে আমি না থাকলে আমাদের বাসায় আসিস কেন? কাল আমি বাসায় থাকবো, তখন আসবি কেমন? কয়েকদিন পর শেলুর প্রথম পিরিয়ড হয়। শেলুর নানি শেলুর এত কম বয়সে নারী হয়ে ওঠা দেখে কিছুটা ঘাবড়ে যান, তাই সে শেলুর সৎ মায়ের কাছে যে কথাটা জানিয়ে একটু আসতে বলে। তবে শেলুর বাবা এবং সৎ মা জানিয়ে দেয় তারা ওই 3 একর না পেলে আসবে না। শেলুর নানির কাছেও আর কোনো উপায় থাকে না, তাই তিনি নিরুপায় হয়ে বাড়ি ফিরে আসেন। বাড়িতে শেলু অসহ্য ব্যথায় কষ্ট পাচ্ছিল। তিনি শেলুকে জড়িয়ে ধরে শান্ত করেন। রাত্রে হঠাৎ খবর আসে রাভিদের বাড়িতে আগুন লেগেছে। শেলু এবং নানি দৌড়ে গিয়ে জানতে পারে হঠাৎ আগুন লাগায় রাভি এবং রাভির বাবা কেউই বাঁচতে পারেনি। রাভির মৃত্যুর সংবাদ শুনে শেলু অনেক কষ্ট পায়। তার তো পরিবার বলতে তার নানি এবং রাভি ছিল, কিন্তু রাভিও তাকে ছেড়ে চলে গেল। শেলু বড্ড একা হয়ে গেল। এরপর আমাদের 10 বছর পরের ঘটনা দেখানো হয়। 1996 সালের এক মঙ্গলবারের মধ্যরাতের কথা। আমরা একটা মেয়েকে দেখি যার 2 হাতে এবং মাথার উপর আগুনের খণ্ড, তার 2 পায়ে ঘুঙরু। সে আগুন নিয়ে গ্রামের রাস্তায় দৌড়াচ্ছে আর তার পিছু পিছু দৌড়াচ্ছে এক কুকুর। কিছুক্ষণ পর মেয়েটা অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। পরদিন সকাল হতেই গ্রামের এক বৃদ্ধ কাশির মিলের সামনে গিয়ে একটা লেখা দেখে থমকে যায়। ধীরে ধীরে অনেক লোক জমা হয়ে যায়। কিছুক্ষণ পর কাশি এবং তার অন্ধ বেতাল পুলি রাস্তা দিয়ে যাওয়ার সময় খেয়াল করে তাদের মিলের সামনে ভিড় জমেছে। তবে দেখতে গিয়ে সেও থমকে যায়। একটু পর সেখানে গোয়ালা ড্যানিয়েল আসে। ড্যানিয়েল ছিল অশিক্ষিত। সে কাশিকে কি লেখা সেটা পড়তে বলে, তবে কাশি পড়তে চায় না। পরে জোরাজোরি করলে সে পড়তে শুরু করে।
দেওয়ালে লেখা আছে, পাশের গ্রামের শ্যামলার স্বামীর সাথে ড্যানিয়েলের বউয়ের অবৈধ সম্পর্ক আছে। সকলে তাদের সম্পর্কটা বোঝার চেষ্টা করবেন। তবে লেখাটা শুনেই ড্যানিয়েলের মাথায় আকাশ ভেঙে পড়ে। ড্যানিয়েল অনেক রেগে যায়। সে তার বউকে মারতে তেড়ে মেরে যায়। এদিকে গ্রামের কলা ক্ষেতের পাশেই পাওয়া গেল ড্যানিয়েলের বউ এবং শ্যামলার স্বামীর লাশ। সকলেরই ধারণা তারা লজ্জায় বিষ খেয়ে আত্মহত্যা করেছে। লাশের সংবাদ শুনে সেখানে পুলিশও হাজির হয়। গ্রামের নতুন এসআই মায়া, মহিলা বেশ রগচটা স্বভাবের। সাথে আছে কনস্টেবল আইয়া পাইয়া। হ্যাঁ ভাই, এটাই তার নাম। আমিও প্রথমে অবাক হয়েছিলাম। তো মায়া এসে লাশ দুইটা চেক করে। তবে কাশির মায়াকে দেখে একটু দুষ্টু চিন্তা শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে ভাসু। ভাসু গ্রামের একমাত্র ফটোগ্রাফার। লাশ দুটো দেখেই ভাসুর গলা শুকিয়ে যায়। সে লাশের ছবি তুলে নেয়। মায়া লাশ দুটো পোস্টমর্টেমে পাঠাতে বললে গ্রামের লোক ঝামেলা শুরু করে দেয়। তারা ভাবছিল পোস্টমর্টেমের বাহানা করে পুলিশ লাশের কিডনি নিতে চায়। গ্রামের লোকেরা জানায়, গ্রাম প্রধান প্রকাশ বাবু অনুমতি না দিলে তারা তাদের গ্রামের কারোর লাশ বাইরে নিতে দেবে না। আসলে গ্রামের লোক জমিদার প্রকাশের কথা খুব মানে। প্রকাশ মানুষটা একটু অদ্ভুত। তার পূর্বপুরুষ এই গ্রামের জমিদার ছিল। তবে তার পর্যন্ত আসতে আসতে রাজার ভান্ডার শেষ। এখন শুধু নামেই আছে তার জমিদারি, যেটা নিয়ে রাগে সে তার বাবাকে রোজ একবার করে জুতোর প্রণাম দেয়। তার উপর প্রকাশ মাতাল এবং নাস্তিকও বটে, তবে মানুষ ভালো। প্রকাশের বউ ঠিক তার উল্টো। সে শান্ত স্বভাবের ধার্মিক একজন মহিলা। লাশের খবর পৌঁছাতেই মাতাল অবস্থায় ঘটনাস্থলে হাজির হয় প্রকাশ। তবে প্রকাশ এতটাই মাতাল ছিল যে তার কথা বলার মতো অবস্থায় ছিল না। তবুও মায়া একটু কনফিউশন নিয়েই প্রকাশের কাছে অনুমতি চায়। তবে প্রকাশ সাফ মানা করে দেয়। প্রকাশ বলে, গ্রামের কেউ শত্রুতা থেকেই দেওয়ালে তাদের সম্পর্কে কথা লিখেছিল। লজ্জায় পরে তারা আত্মহত্যা করে নিয়েছে। এটাই কেস ফাইলে লিখে নিন। আমার গ্রামের কেউ লাশ ঘরে যাবে না, এটা বলে প্রকাশ চলে যায়। তাই মায়ারও আর কিছুই করার থাকে না। সে লাশ গ্রামবাসীকে দিয়ে দেয়। তারা শেষ কার্য শেষ করে। তবে লাশ পুরানোর পাশেই দেখা যায় এক অদ্ভুত মুখোশধারী ব্যক্তিকে। কিন্তু সে কে তা আমাদের জানানো হয় না। পরের দিন সকালে কাশি নিজের স্বভাব দোষে নাগমণির দোকানে গিয়ে তার সাথে ভাব জমানোর চেষ্টা করে। নাগমণির স্বামী কুয়েতে থাকে আর সে এখানে দোকান চালায়। হঠাৎ তার দেখা হয় ডাক্তার বিজয়ের সাথে। সামনে থেকে সে বিজয়কে সম্মান করলেও বিজয় যেতেই তাকে গালমন্দ করতে শুরু করে। কাশির কথাই আমরা বুঝি বিজয়ের মেয়ে মারা গেছে, আর মেয়ে মারা যাওয়ার পর থেকেই বিজয় একদম শান্ত হয়ে গেছে। না হলে সে আগে খুব একটা সুবিধার মানুষ ছিল না। এদিকে রামান গুর্জার বাড়ি যায় গোবিন্দরাজুর বাড়ির অনুষ্ঠানের দাওয়াত করতে। তবে গুর্জা রামানকে খুব একটা পছন্দ করে না, কারণ রামানের সম্পর্ক আছে তারই বোনের সাথে। রামান ও গুর্জাকে বেশ ভয় পায়। পরের দিন সকাল থেকেই শুরু হয় গোবিন্দরাজুর বাড়ির অনুষ্ঠান। তবে অনুষ্ঠানের থেকে সবার মনোযোগ বেশি গত দিনের মৃত্যুর বিষয়ে। সকলেই আলোচনা করছে দেওয়ালের লেখাটা কে লিখলো। গুর্জা বলে তার সন্দেহ হচ্ছে ভাসু লিখেছে। কথাটা ভাসুর কানে যেতেই কথায় কথায় তর্ক লেগে যায় ভাসু এবং গুর্জার মাঝে, যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এদিকে গ্রামের মন্দিরের পুরোহিত আসে প্রকাশের বাড়ি। আসলে এই গ্রামে প্রতি বছর 2 দিন ব্যাপী পুজোর মেলা হয়। সোমবার এই পুজোর শুরু হয় আর মঙ্গলবার শেষ হয়। তবে এবার পুজোয় টাকায় কম পড়েছে, তাই কিছু টাকা চাইতে পুরোহিত প্রকাশের কাছে যায়। তবে নাস্তিক প্রকাশ তো পুজোর টাকার কথা শুনেই রেগে যায়। সে জানিয়ে দেয় সে এসব কাজে টাকা দেবে না। পুরোহিত মন খারাপ করে চলে যেতে গেলে প্রকাশের বউ রাজেশ্বরী তাকে ডাকে। রাজেশ্বরী প্রকাশের হয়ে পুরোহিতকে টাকা দিয়ে সাহায্য করে এবং জানায় তার আরো কিছুর দরকার হলে সে তাতেও সাহায্য করবে। পুরো গ্রামের মানুষ রাজেশ্বরীকে দেবীর নজরে দেখে। সে কাউকে সাহায্য করতে পিছপা হয় না। দেখতে দেখতে মঙ্গলবার রাত চলে আসে। পুরো গ্রাম পুজোর আমেজে মেতে ওঠে। এদিকে আমরা সেই মুখোশধারী ব্যক্তিকেও দেখি। সেও একা কলা বাগানে নাচছে। পুজো শেষে মাঝরাত্রে আমরা আবার সেই কুকুর এবং ঘুংরু পায়ের সেই মেয়েটাকে দেখতে পাই দৌড়াতে। কিছুক্ষণ পর সে আবার অন্ধকারে মিলিয়ে যায়।
পরের দিন সকালে আবার গ্রামে একই ঘটনা ঘটে। কেউ আবার দেওয়ালে কিছু একটা লিখেছে। গ্রামের সকলে দৌড়ে গিয়ে দেখতে পায় এবার কেউ লিখেছে বীরকৃষ্ণা এবং নীলমণির মধ্যে অবৈধ সম্পর্ক আছে। লেখাটা পড়ে কাশি বুঝতে পারে এবারও হয়তো তারা নীলমণিদের লাশ খুঁজে পাবে। আর সত্যিই তাই হয়। গ্রামের কলা বাগানের পাশেই বড় গাছে নীলমণি এবং বীরকৃষ্ণার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মায়া এসে লাশগুলো নামাতে বলে। এরপর গুর্জার কাছে গিয়ে বলে, আগের দিনের ছেলেটা আর আজকের লোকটা দুজনই তোমার বন্ধু, তাই না? গুর্জা বলে, হ্যাঁ। মায়া বলে, দেখো নেক্সট টার্গেট যেন তুমি হইও না। এরপর সে ফটোগ্রাফার ভাসুর কাছে যায়। এদিকে ভাসুর তো লাশ দেখেই ভয়ে জান শুকিয়ে আসে। তার উপর মায়া এসে জিজ্ঞাসা করে, যারা মরছে তাদের সাথে তোমার কিছু সমস্যা আছে শুনলাম, তুমি মারছো নাকি এদের? কথাটা শুনে ভাসু আরো ভয় পেয়ে যায়। তবে মায়া জানায় সে এমনিই বলছে। তাদের কথার মাঝে ঘটনাস্থলে প্রকাশ চলে আসে। মায়া প্রকাশকে জানায় সে শিওর এই গ্রামে কেউ প্রতিশোধ নিতেই এই খুনগুলো করছে। কারণ কেউ এত উঁচুতে গলায় দড়ি দিতে নিশ্চয়ই কিছুর উপর দাঁড়াবে। তবে এখানে তো তেমন কিছুই নেই, অর্থাৎ কেউ তাদের মেরে ঝুলিয়ে দিয়েছে। এসআই মায়া জানায়, আমি খুনিকে খুঁজে বের করবই, আর তার জন্য এদের পোস্টমর্টেম করতে হবে। মায়ার এমন লজিক্যাল কথা শুনে প্রকাশও আর মানা করতে পারে না। সে রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন থেকেই মায়া তদন্ত শুরু করে। সে ড্যানিয়েলের বউয়ের পোস্টমর্টেম করাতে কবর থেকে লাশ উঠাতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় কেউ লাশটা উধাও করে দিয়েছে। এদিকে গ্রামের সকলেই এই মৃত্যুগুলো নিয়ে মিটিং করতে বসে। তবে তারা কিছুতেই বুঝতে পারে না তারা কি করবে। তখন পণ্ডিত বলে, খুনগুলো সব দেবীর পছন্দের দিন মঙ্গলবার হচ্ছে। আমাদের দেবীকে শান্ত করতে আহ্বান করানো উচিত। গ্রামের সকলেও তার কথায় রাজি হয়। তবে তার আগে তারা প্ল্যান করে যে আজ রাত্রে গ্রামের কিছু লোক মিলে সারা রাত গ্রাম পাহারা দেবে, কারণ কাল মঙ্গলবার। আর বাকি গ্রামের সকলকেই জানিয়ে দেওয়া হবে যেন তারা আজ রাত্রে বাইরে বের না হয়। তবে আমরা দেখি পণ্ডিত কথাটা শুনে তার সহকর্মীর দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। তাদের কথার মাঝেই সেখানে কনস্টেবল আইয়া পাইয়া চলে আসে। সে জানায় এসআই মায়া খুনিকে খুঁজতে জোরে সরে লেগেছে, খুব জলদি খুনি ধরা পড়বে। তবে গ্রামের লোক উল্টে বলে তাদের এই মায়াকেই সন্দেহ হচ্ছে, কারণ মায়া গ্রামে আসার পর থেকেই খুনগুলো হচ্ছে। এরপর পুলি গ্রামে ঢাক বাজিয়ে সকলকে ঘর থেকে বের না হওয়ার বিষয়ে জানিয়ে দেয়। রাত্রে গ্রামের ছেলেরা পুরো গ্রামে নজর রাখা শুরু করে। তবে আমরা দেখি সেই মেয়েটা আজও দৌড়াচ্ছে। কিছুক্ষণ পর আমরা একজন লোককে দেখি যে চাদর দিয়ে মুখ ঢেকে দেওয়ালে লিখতে এসেছে। তবে সে লেখার আগেই তাকে ড্যানিয়েলরা দেখে ফেলে। তারা লোকটাকে তাড়া করলে সে পালিয়ে কলা বাগানের ভেতরে গিয়ে হারিয়ে যায়। তবে সে কলা বাগানের ভেতরে ঢুকতেই আমরা আবার সেই আগুন হাতে নেওয়া মেয়েটাকে দেখি। তখনই আবার ডাক্তার বিজয় শহর থেকে ফিরে আসে। সে কলা বাগানের রাস্তা দিয়েই বাড়ির পথে রওনা দেয়। তখনই সে হঠাৎ একজন মেয়ের কান্না শুনতে পায়, আর সেদিকেই এগোতে থাকে। এদিকে ড্যানিয়েলরা মাঠের ভেতর সেই মুখোশধারীকে দেখে ফেলে। সবাই মিলে লোকটাকে তাড়া করলে সে পালাতে নদীতে ঝাঁপ দেয়। তবে নদী থেকে উঠতেই গুর্জারা তাকে ধরে ফেলে। গুর্জা তার মুখের মুখোশ খুলতেই চমকে যায়, কারণ এটা ছিল রামান। এরই মধ্যে ডাক্তার বিজয় কান্নার সুর ধরে এগিয়ে গেলে দেখতে পায় কুয়ার উপর বসে আছে এক প্রেতাত্মা। মেয়েটা এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে বিজয়ের সামনেই ঝাঁপ দেয় কুয়ার ভেতর। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বিজয়ের মুখ থেকে বেরিয়ে আসে একটা নাম, শেলু। এরপর আমরা 18 মাস আগের ফ্ল্যাশব্যাক দেখি। মুভির শুরুতে দেখানো সেই ছোট্ট শেলু এখন অনেক বড় হয়ে গেছে। এখনো সে নানির সাথেই থাকে। সাথে আছে তার সেই ছোট্ট কুকুর, যার নাম সে রেখেছে রাজা। শেলু গুছিয়ে কলেজে গেলে তার ইংলিশ প্রফেসর মাদান তার সাথে ফ্লার্টিং করে। শেলুর ব্যবহারেই আমরা বুঝি সেও মাদানকে পছন্দ করে। আসলে মাদান যেদিন কলেজে প্রথম জয়েন করে সেদিন থেকেই সে শেলুকে নোটিস করেছে। শেলুরও মাদানকে প্রথম দেখাতেই ভালো লাগে। এরপর থেকেই শুরু হয় তাদের চোখে চোখে প্রেম। মাদান কলেজের সেরকম একজন প্রফেসর ছিল যাকে দেখে সব মেয়েরাই ক্রাশ খাবে। মাদানের জন্মদিনের বৃষ্টি ভেজা দিনে শেলু মাদানকে নিজের হাতে বানানো ক্ষীর খাওয়াতে গেলে তাদের অন্তরঙ্গতা বাড়ে।
তবে মাদান শেলুর একদম কাছাকাছি আসলে শেলু লজ্জায় রুম থেকে চলে যায়। তবে পরক্ষণে সে নিজেকে আটকাতে না পেরে আবার মাদানের রুমে ফেরত যায়। তারা সেই বৃষ্টি ভেজা দিনে কলেজেই ইন্টিমেট হয়। এরপর থেকেই তারা বেশ খোলামেলা ভাবেই রিলেশন শুরু করে। তবে শেলু জানতো না মাদান কেবলই তার শরীরটা ভোগ করছে। তার ভুল ভাঙে বেশ কয়েকদিন পর। হঠাৎ একদিন মাদান কলেজে আসে না। শেলু তার বাসায় খুঁজতে গেলে সেখানেও পায় না। এরপরে মাদান বিয়ে করে বউ দেখাতে বউ নিয়ে কলেজে আসে, কারণ সে আজ ট্রান্সফার হয়ে কলেজ ছেড়ে চলে যাচ্ছে, যেটা দেখে শেলু অনেক কষ্ট পায়। শেলু মাদানের সাথে কথা বলতে বৃষ্টির মাঝেই অপেক্ষা করে। মাদান বউকে গাড়িতে রেখে শেলুর সাথে কথা বলতে আসে। তবে নির্লজ্জ মাদান এসে একদম নর্মালি কথা বলে। সে বলে, দেখো শেলু, তুমি শেক্সপিয়ারের বইয়ের চ্যাপ্টারের মতো, যাকে রোজ পড়লে বোর ফিল হতে পারে, মাঝে মাঝে পড়লে মজা লাগে। তাই আমিও তোমায় একটুই পড়লাম। সারা জীবন পড়ার মতো বই তুমি নও, তাই আমার জীবন থেকে এখনই সরে যাও। এটা বলে মাদান চলে যায়। শেলু মাদানের এই রূপ দেখে কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতেই পারে না সে এখন কি করবে। সে কোনো রকম বাড়িতে আসলেই দেখতে পায় তার নানিও মারা গেছে। শেলু তার নানির মারা যাওয়ায় আরো ভেঙে পড়ে। তার জীবনে আর নিজের বলতে কিছুই রইল না। গ্রামের লোক শেলুর বাবাকে শেলুকে নিয়ে যেতে বলে। তবে শেলুর বাবা এখনো সেই একই কথা বলে, সে 3 একর জমি না পেলে শেলুকে নিয়ে যাবে না। শেলু এমন কথা শুনে রাগে সেই 3 একর জমির কাগজ শেলুর বাবার মুখে মেরে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপর থেকেই একা বসেই কাটতো শেলুর দিন। এত বড় দুনিয়ায় তার নিজের বলতে কেউ নেই। সে দিন দিন পাগল হতে শুরু করে। সে সব পুরুষদের মাঝেই মাদানকে দেখা শুরু করে। গ্রামের লোকও এই বিষয়টার সুযোগ নেয়। যে পারে সেই যেন শেক্সপিয়ারের সেই চ্যাপ্টারের মতো পড়ে চলে যায়। দিন দিন শেলুর জন্য বিষয়টা রোগে পরিণত হতে শুরু করে। কারো স্পর্শই যেন তাকে পাগল করে দেয়। একদিন সে বাসে উঠলে পাশের সিটে বসে থাকা লোকটার সাধারণ স্পর্শও তাকে উতলা করে দেয়। তবে শেলু নিজেকে সামলাতে নিজের হাতে পড়ে থাকা গার্ডার দিয়ে নিজেকে বেশ কয়েকবার আঘাত করে। একসময় সে শান্ত হয়। কিছুক্ষণ পর শেলু কাজে গেলে গোডাউন মালিক তার 4 বন্ধুকে নিয়ে শেলুকে ভোগ করতে আসে। শেলু বারণ করলে মালিক শেলুকে জোর করে। শেলু নিজেকে বাঁচাতে মালিককে একটা চর বসিয়ে দেয়। মালিক রাগ করে শেলুকে চুরির মিথ্যে অপবাদ দিয়ে গোডাউন থেকে বের করে দেয়। শেলু এত যন্ত্রণা আর সহ্য করতে না পেরে ব্রিজের কাছে আত্মহত্যা করতে গেলে সে সেটাও করতে পারে না। রাত্রে সে বিট্টু নামের একজন ছেলেকে তার বাড়িতে ডেকে পাঠায়। বিট্টু আসলে সে শেলুকে অর্ধ উলঙ্গ অবস্থায় দেখতে পায়। শেলু তাকে কিছু বলার সুযোগ না দিয়েই একটা বেত দিয়ে তাকে মারতে বলে। বিট্টু কিছুই বুঝতে পারে না। তবে তারপর শেলুকে সামলাতে গেলে শেলু পাগলের মতো চিৎকার শুরু করে দেয়। বিট্টু ভয়ে চলে যায়। তবে এতে তার মানসিক অবস্থার কোনো পরিবর্তন হয় না। তার অসুস্থতা তাকে একটার পর একটা শারীরিক সম্পর্ক করায়, যার সুযোগও নেয় পুরো গ্রামবাসী। যে যেমন পারে শেলুকে ব্যবহার করে। সবাই যেন হায় না এখানে। মানুষের বড্ড অভাব হয়ে যায়। তবে কথায় বলে, ধর্মের চেয়ে টুপি বেশি। এই গ্রামের মানুষের অবস্থাও তেমনটাই হয়। তারা নিজেরাই ভোগ করে আর নিজেরাই প্রকাশকে অভিযোগ করে যে শেলু গ্রামটাকে নষ্ট করছে। প্রকাশ শেলুকে ধরে আনার হুকুম দেয়। শেলু সেদিন কোনো কারণে সেজেছিল। তারা শেলুকে সেই অবস্থায় চুলের মুঠি ধরে টেনে আনে। প্রকাশ শেলুকে শাস্তি হিসেবে গ্রাম থেকে বের করে দেয়। শেলু অনেক সাহায্য চায়, তবে কেউ কথা শোনে না। সবাই মারতে মারতে শেলুকে গ্রাম থেকে বের করে দেয়। আর পুরো গ্রাম দাঁড়িয়ে এই তামাশা দেখে। পরের দিন সকালে শেলুর লাশ পাওয়া যায় সেই কুয়ায়। গ্রামের লোক মিলে তার লাশ তোলে। তবে কেউ তাকে 4 কাঁধে নিয়ে পোড়াতে নিয়ে যেতে রাজি হয় না। তাই সকলে ডিসিশন নেয় শেলুর লাশ নদীতে ফেলা হবে। এরপর সিন আবারও প্রেজেন্টে শিফট হয়। গুর্জারা রামানকে পুলিশের কাছে দিয়েছে। তবে সে গত 1 সপ্তাহ থেকে একটাই কথা বলছে, সে কাউকে মারেনি। সে গুর্জার বোনকে ভালোবাসে। গ্রামের লোক তাদের রিলেশন সম্পর্কে জানলে তাদের বিয়ে দিয়ে দিবে, এই আশাতেই সে ওই দিন তাদের নাম দেওয়ালে লিখতে গেছিল। তবে তার কথাই পুলিশ বিশ্বাস করছে না। আবার গ্রামের লোক ভাবছে শেলুর আত্মাই সকলকে মারছে।
তাই গ্রামে আলাদা একটা ভয় ছড়িয়ে আছে। এদিকে পুলিশ স্টেশনে পোস্টমর্টেম রিপোর্ট চলে আসে। মায়া রিপোর্ট দেখতেই বুঝতে পারে রামান কাউকে মারেনি। মায়া কনস্টেবল আইয়াপাইয়াকে জানায় সে আগামীকাল মঙ্গলবারই খুনিকে ধরবে। অপরদিকে গ্রামের লোকও বুঝছিল এইসব লেখা রামান লেখেনি, তাই তারা আজ রাত্রেও গ্রামে তল্লাশি নেওয়ার ডিসিশন নেয়। রাত্রে প্রতি মঙ্গলবারের মতো আবার সেই মেয়েটাকে ঢুকতে দেখা যায়। এদিকে মায়া, প্রকাশ সহ পুরো গ্রাম মিলে খুনিকে ধরতে তল্লাশি শুরু করে। আমরা দেখি ওই আগুন হাতে নেওয়া মেয়েটা আসলে পণ্ডিতের সহকর্মী। এটা আসলে মহালক্ষ্মী দেবীর একটা রিচুয়াল, যেখানে একজন মেয়ে যদি পুরো গ্রামের চোখের আড়ালে আগুন নিয়ে পুরো গ্রাম একবার প্রদক্ষিণ করে নদীতে সেই আগুন ভাসিয়ে দেয়, তাহলে নাকি গ্রামের মঙ্গল হয়। তাই পণ্ডিত তার সহকর্মীকে দিয়েই প্রতি মঙ্গলবার এই কাজ করায়। এর মাঝে খবর আসে গ্রামের বাইরে আবার কেউ দেওয়ালে কিছু লিখেছে। গ্রামের সকলে দৌড়ে সেখানে গেলে দেখতে পায় লেখাটা ড্যানিয়াল খুঁজে পেয়েছে। তবে ড্যানিয়াল তো অশিক্ষিতর ঘরের অশিক্ষিত, তাই গুর্জা লেখা পড়ে শোনায়, যেখানে লেখা ছিল পুলির এইডস আছে। গুর্জা লেখাটা পড়ে ড্যানিয়ালকে মারে এবং বলে এজন্যই ছোটবেলায় স্কুলে যেতে হয়, পড়তে পারে না, শুধু চিল্লাতে পারে। তবে ড্যানিয়াল জানায় সে চিল্লায়নি, সেও চিল্লানোর শব্দ শুনেই এখানে এসেছে। কথাটা শুনে গুর্জা বুঝে যায় কেউ তাদের গ্রাম থেকে বের করতে চিল্লিয়ে খবরটা দিয়েছে, যেন খুনি গ্রামে খুন করতে পারে। এটা বুঝতে পেরে সকলে তাড়াতাড়ি গ্রামে দৌড়ে আসে। তবে এদিকে আমরা দেখি দেওয়ালের লেখাগুলো আসলে ডক্টর বিজয় লেখে। সে দেওয়ালে কেবলই লেখা শুরু করে, তখন তাকে মায়া হাতে নাতে ধরে ফেলে। এখানেই আমরা বুঝতে পারি বিজয়ী গ্রামের লোকের মনোযোগ সরাতে শেলুর আত্মার মিথ্যে কাহিনী ছড়িয়েছে। মায়া বিজয়কে ধরার চেষ্টা করলে তাদের মাঝে একটু হাতাহাতি হয়। এক পর্যায়ে বিজয় মায়ার ঘাড়ে একটা ইনজেকশন পুশ করে তাকে অজ্ঞান করে দেয়। অপরদিকে ভাসু বাইক নিয়ে গ্রামে টহল দেওয়ার সময় হঠাৎ একটা চিৎকার শুনতে পায়। সে লাইট নিয়ে চেক করতে এগিয়ে যায়। এর মাঝে বিজয় মায়াকে এনে তার বাড়িতে বেঁধে ফেলে। মায়া বিজয়ের কাছে হত্যার কারণ জানতে চাইলে বিজয় জানায় সে শেলুর জন্য সকলকে মারছে। মায়া গ্রামে আগেই খোঁজ নিয়েছিল, সবাই জানিয়েছিল বিজয় এবং শেলুর মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। মায়াও তাই বিশ্বাস করেছিল। তবে বিজয়ের কথায় তার ভুল ভাঙে। বিজয় জানায় সে প্রথম শেলুকে পেয়েছিল রাস্তার পাশে রেপ্ট অবস্থায়। এরপর সে শেলুকে তার নিজের সাথে ক্লিনিকে আনে। সেখানে সে শেলুর ব্যবহারেই বুঝতে পারে শেলুর কোনো সমস্যা আছে। তাই বিজয় শেলুর ব্লাড টেস্ট করিয়েছিল। সেই টেস্টের রিপোর্ট এবং শেলুকে একজন সাইকোলজিস্টকে দেখায়। সেখানে বিজয় জানতে পারে শেলুর হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডার আছে। এটা একটা হরমোনাল সমস্যা, যেটার ফলে মানুষের চাহিদা অনেক গুণে বেড়ে যায়। আর সে কারণেই শেলু যে কোনো পুরুষের ছোঁয়াতেই উত্তেজিত হয়ে যায়। আর তার ইচ্ছের বিরুদ্ধেই সে এমন সব ভুল করে ফেলে যা আসলে সে করতেই চায় না। বিজয়ের চিকিৎসা সম্পর্কে জিজ্ঞাসা করলে ডাক্তার জানায় এর কোনো চিকিৎসা নেই, এটা মানসিকভাবেই ঠিক করতে হয়। শেলুর মেন্টাল সাপোর্ট লাগবে। বিজয় এরপর থেকেই ডিসিশন নেয় সে শেলুকে সাহায্য করবে। বিজয় নিজের মেয়েকে আত্মহত্যা করা থেকে আটকাতে না পারলেও সে শেলুকে বাঁচাতে চাইতো। তাই সে এরপর থেকেই শেলুর সাথে একজন বাবার মতো থাকতে শুরু করে। তবে শেলুর একাকিত্ব যেন কিছুতেই কাটছিল না। তখন বিজয় শেলুকে জানায় তার রাভি বেঁচে আছে। রাভি শেলুর জীবনে আবার ফেরত আসে, তবে আসার সময় তার জন্য কাজল আনতেও ভোলে না। এখানেই আমরা জানতে পারি রাভির বাবা ডাকার পরদিনই শেলু রাভিদের বাড়িতে গিয়েছিল রাভির বাবা থাকাকালীন সময়ে। তবে তখন রাভি কোনো কাজে বাইরে গেছিল। সেই সুযোগে রাভির বাবা শেলুর উপর জোর জবরদস্তি করার চেষ্টা করে। তবে রাভি সময় মতো আসায় সেই যাত্রায় শেলু বেঁচে যায়। কিন্তু রাভি শেলুর সাথে হওয়া অন্যায় ভুলতেই পারছিল না। তাই সে রাত্রে তার বাবাকে মেরে ঘরে আগুন জ্বালিয়ে দেয়। তবে বের হওয়ার সময় তার মুখের এক পাশ পুড়ে যায়। কিন্তু অপরাধ বোধে রাভি আর কোনোদিনই শেলুর সামনে যেতে পারেনি। দূর থেকেই সে সব সময় শেলুর খেয়াল রাখত। রাভি শেলুর সাথে দেখা করে শেলুকে বিয়ে করতে চায়। শেলু নিজের কাজের জন্য রাভিকে বিয়ে করতে রাজি হয় না। তবে রাভি বোঝায় যে শেলু তার জন্য সব সময় পবিত্র।
সে তাকে বিয়ে করতে চায়। তাই শেলুও রাজি হয়ে যায়। আর সেদিন শেলু রাভিকে বিয়ে করতেই সাজছিল। তখনই হাইনার দল গ্রামবাসী এসে শেলুকে গ্রাম ছাড়া করতে বাধ্য করেছিল। পরের দিন সকালে রাভি এবং বিজয় বিয়ের সব জিনিসপত্র কিনে গ্রামে ফিরলে শেলুর মৃত্যুর সংবাদ পায়। সেদিন শেলুর লাশ নদীতে ফেলতে চাইলে বিজয়ই বলেছিল সে লাশের দায়িত্ব নেবে। সকলে চলে গেলে রাভি শেলুর লাশের কাছে আসে এবং কান্নায় ভেঙে পড়ে। এরপরে তারা প্রতিশোধ নেওয়ার প্ল্যান করে। এদিকে ভাসু চিৎকারের উৎস খুঁজতে গেলে তার সেই মাস্কধারী ব্যক্তির সাথে দেখা হয়। এখানেই তাদের বেশ অনেকক্ষণ ফাইট হয়। ভাসু এক পর্যায়ে লোকটার পেটে ছুরি ঢুকিয়ে দেয়, তবে সেই কুকুরটা এসে লোকটাকে বাঁচিয়ে নেয়। লোকটা ভাসুকে ত্রিশূল দিয়ে মেরে ফেলে। আমরা দেখি এই মুখোশধারী ব্যক্তি আসলে রাভি। অপরদিকে বিজয় মায়াকে আরেকটা বড় সত্য জানায়। শেলু আসলে আত্মহত্যা করেনি, তাকে 6 জন মিলে খুন করেছিল। আমরা দেখি জমিদার প্রকাশ রুমের বাইরে থেকে বিজয়ের সব কথা শুনছে। তবে 5 জন খুনি খুন হলেও 6ষ্ঠ জন আসলে কে আমাদের তা এখনো জানানো হয় না। কিছুক্ষণ পর প্রকাশ চিন্তিত অবস্থায় বাড়ি ফেরত আসে, আর আমরা জানতে পারি এই খুনের সাথে জড়িত 6ষ্ঠ ব্যক্তি আর কেউ না, সে হলো প্রকাশের বউ রাজেশ্বরী। প্রকাশ বাড়ি ফিরে রাজেশ্বরীর গলা চেপে শেলুকে মারার কারণ জিজ্ঞাসা করলে রাজেশ্বরী প্রকাশের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। তবে প্রকাশ কোনো রকম তাকে সরিয়ে আবারও কারণ জিজ্ঞাসা করে। রাজেশ্বরী জানায় আসলে তার অবৈধ সম্পর্ক ছিল ফটোগ্রাফার ভাসুর সাথে, যা শেলু দেখে ফেলেছিল। তাই নিজের সিক্রেট গোপন রাখতে সে বাকি 5 জনকে নিয়ে এই ভয়ানক প্ল্যান করে। সেই প্রথমে গ্রামের সকলের কাছে শেলুকে খারাপ বানিয়ে প্রকাশকে দিয়ে শেলুকে গ্রামের বাইরে বের করে। তারপর 6 জন মিলে শেলুকে গলায় ফাঁস দিয়ে মেরে কুয়োয় ফেলে দেয়। প্রকাশ সত্যটা জানতে পেরে রাজেশ্বরীকে বেলকনি থেকে ফেলে আহত করে আর নিচে নেমে তার গায়ে আগুন লাগিয়ে দেয়, যেটা আবার বিজয় দেখে ফেলে। এদিকে রাভি আহত অবস্থায় সেই কুয়ায় এসে কুয়াতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। পরের দিন সকালে গ্রামের সকলে প্রকাশের বাড়ির সামনে হাজির হয়। মায়া ঘটনাস্থলে আসলে প্রকাশ জানায় রাজেশ্বরী গ্রামে হওয়া ঘটনা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। এসআই মায়াও বিজয়দের ছেড়ে দেয়, কারণ তারাও তো একটা ন্যায় বিচার করতে খুনগুলো করেছিল। রাত্রে ডাক্তার বিজয় প্রকাশের আঘাতে ব্যান্ডেজ করতে আসে। সে প্রকাশের কাছে জিজ্ঞাসা করে নিজের বউকে নিজেই মেরে গ্রামের লোকের কাছে দেবী বানালেন কেন? প্রকাশ বলে যখন মানুষের উপর থেকে সম্মান চলে যায় তখন শুধু মূর্খতা বেঁচে থাকে, তাই আমি তাকে দেবীই থাকতে দিলাম। কথাটা শুনে বিজয় চলে যেতে গেলে প্রকাশ বলে তুমি বলেছিলে শেলুর খুন হওয়ার দিন তুমি আর রাভি গ্রামের বাইরে ছিলে, তাহলে তোমাদের শেলুর মৃত্যুর সত্য জানালো কে? এখানে আমরা আরো একটা সত্য জানতে পারি, পালু আসলে অন্ধ নয়, সে ভিক্ষে করার সুবিধার্থে অন্ধের অভিনয় করে। সেদিন রাত্রে সে কুয়ার পাশেই বসে মদ খাচ্ছিল। সে তখন সকলকে শেলুকে মারতে দেখে ফেলেছিল, আর সেই রাভিদের সত্যটা জানিয়েছিল। আর এখানেই এই মিস্ট্রি থ্রিলার মুভিটা শেষ হয়। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানান। এমন আরো মুভির রিক্যাপ দেখতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যেন সবার আগে ভিডিওটা আপনার সামনেই আসে। ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।